প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল কলেজের এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সোমা বিশ্বাস, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। আমরা তোমাদেরকে এখন জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ অধ্যায় জীব প্রযুক্তি এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমরা পূর্ববর্তী ক্লাসে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সম্পর্কে জেনেছি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা কি? আসলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হচ্ছে কোনো জীবদেহ থেকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের জিন কেটে তাকে অন্য কোনো জীবকোষে স্থাপন করা এবং নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল প্রযুক্তি। আমরা ঠিক বিশেষ কী কারণে একটি জীবের জিন কাটবো বা অন্য জীবে ওই বৈশিষ্ট্যটা প্রতিস্থাপন করব। আর আমরা এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন প্রযুক্তি বা জিন প্রকৌশল প্রযুক্তির কথা বলছি, এই বিষয়টা কি আসলে এতটাই সহজ? না, আসলে এটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া এবং অতি সূক্ষ্ম একটি প্রযুক্তি। এই জিনের যে মডিফিকেশন বা রূপান্তর করা হয়, এই রূপান্তরের মাধ্যমে বা মডিফিকেশনের মাধ্যমে নতুন যে জীবটি তৈরি হয় তাকে বলি আমরা জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। উদ্ভিদ এবং প্রাণীদেহে জিন ঘটিত নানা রকম ত্রুটি এই প্রযুক্তির মাধ্যমে নিরাময় করা সম্ভব। ত্রুটিপূর্ণ জিনটি রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কেটে পরবর্তীতে কাঙ্ক্ষিত জিনটি লাইগেজ এনজাইমের মাধ্যমে জোড়া লাগিয়ে নতুন বৈশিষ্ট্য অর্জন করা যায়। যেমন মনে করি একটা আম, এই আমটি আকৃতিতে বেশ বড়, আমটি রসালো এবং মাংসল, কিন্তু আমটির স্বাদে টক। এখন এই টক বৈশিষ্ট্য ছাড়া আমটির অন্যান্য সকল বৈশিষ্ট্য কিন্তু খুব ভালো। এখন যদি কোনোভাবে এই টক বৈশিষ্ট্যটাকে সরিয়ে সেখানে মিষ্টি বৈশিষ্ট্য যোগ করা যায়, তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগ করে যদি টক বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন, এই জিনটা কেটে ওখানে মিষ্টি বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটা প্রতিস্থাপন করা যায়, তাহলে দেখা যাবে যে আমটির গুণগত মান অধিক হবে, আমটির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, আবার যে চাষ করবে সেও লাভবান হবে। আসলে এতক্ষণ এই যে বিষয়গুলোই বললাম, এই বিষয়গুলি বলার উদ্দেশ্য হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ আসলে কোথায় এটা বোঝাবার জন্য। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই আছে। কৃষিক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, পরিবেশ ব্যবস্থাপনায়, এমনকি শিল্পক্ষেত্রেও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ আছে। এছাড়া জিনোম সিকোয়েন্সিং এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট যে প্রযুক্তি, এটাও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়েরই একটা অংশ। আর আজকে আমরা এর মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিতে ফলন বৃদ্ধি, উন্নত জাত সৃষ্টি, এছাড়া দেখা যাচ্ছে যে কাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্য এটা আনা সহ অনেক ক্ষেত্রেই আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগ করে সাফল্য পেয়েছি। তো আজকে এই ধরনের কিছু উদাহরণ আমরা দেখব। সফলভাবে ব্যবহৃত হচ্ছে এরকম কয়েকটি আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হচ্ছে, প্রথমত ট্রান্সজেনিক উদ্ভিদ। ট্রান্সজেনিক উদ্ভিদ কি? জিন ট্রান্সফারের মাধ্যমে যে উদ্ভিদ তৈরি হয় তাই হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। আমেরিকাতে এক ধরনের তুলা গাছ আছে, আমেরিকাতে তুলার চাষ হয়। এই তুলা গাছে পোকার আক্রমণ হয়। এই পোকার আক্রমণে প্রতি বছরই বিপুল পরিমাণ আগে উৎপাদন হ্রাস পেত। বর্তমানে ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস নামক যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া থেকে একটি জিন পৃথক করা হয়েছে। এই জিনটা এমন একটি প্রোটিন তৈরি করে যেটা তুলার পোকার জন্য বিষাক্ত। তো এর ফলে ওই যে জিনটা পৃথক করা হয়েছে, জিনটা ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস থেকে ওই বিষাক্ত প্রোটিন সৃষ্টিকারী জিনটি পৃথক করে এটা তুলা গাছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে প্রতিস্থাপন করা হয়েছে। এর ফলে দেখা যাচ্ছে যে এখন তুলা গাছে এখন পোকার আক্রমণ আর ঘটে না। এদিকে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পেয়েছে, অপরদিকে কোনো কীটনাশক প্রয়োগের প্রয়োজন হচ্ছে না। এর ফলে মাটি, পানি এবং বায়ু দূষণও হ্রাস পেয়েছে।
বর্তমানে আমেরিকাতে যে সকল ফসল চাষ হয় তার মধ্যে ভুট্টার 40 ভাগ, তুলার 50 ভাগ এবং সয়াবিনের 45 ভাগই হচ্ছে ট্রান্সজেনিক প্রকরণ। বর্তমান সময় পর্যন্ত প্রায় 60টি উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রজাতিতে ট্রান্সজেনিক প্রক্রিয়া সফলভাবে প্রয়োগ করা হয়েছে। 2 নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোল্ডেন রাইস বা সুপার রাইস। গোল্ডেন রাইস বা সুপার রাইস কি? এটি একটি বিশেষ ধরনের চাল। এটি এমন এক ধরনের ধান যে ধানে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং আয়রন থাকে। বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে ভিটামিন এ এর অভাব রয়েছে। এই অভাব পূরণ করার লক্ষ্যে সুইডিশ বিজ্ঞানী ইঙ্গো পোট্রেরোস এবং জার্মান বিজ্ঞানী পিটার বেয়ার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে জ্যাপোনিকা টাইপ ধানের টাইপটা হচ্ছে জ্যাপোনিকা। এই জ্যাপোনিকা টাইপ ধানে ড্যাফোডিল ফুল থেকে আমাদের 2টি বিটা ক্যারোটিন জিন এবং আয়রন তৈরির জিন প্রতিস্থাপন করেছেন। এই ড্যাফোডিল ফুল থেকে বিটা ক্যারোটিন এবং আয়রন তৈরির জিন প্রতিস্থাপিত করে জ্যাপোনিকা টাইপ ধানে আমাদের দেখা যাচ্ছে যে ভিটামিন এ এবং আয়রনের জিন সংযুক্ত করেছেন। এর ফলে এই যে জ্যাপোনিকা টাইপ ধান এরা হচ্ছে অধিক ভিটামিন এ এবং আয়রন সমৃদ্ধ। এই ধানের চাল যারা খাবে বা এই ভাতটা যারা খাবে তারা দেখা যাচ্ছে যে ওই সকল শিশুরা সহজে রাতকানা রোগে আক্রান্ত হবে না এবং তাদের আমাদের যে আয়রনের ঘাটতি সেই আয়রনের ঘাটতিটা পূরণ হবে। এরপরে আসি আগাছা নিধনকারী পদার্থ সহনশীল উদ্ভিদ। ফসলের ক্ষেতে যে আগাছাটা হয় তা ফসলের অনেক ক্ষতি সাধন করে। এর কারণে ফসলের বৃদ্ধি যথাযথভাবে হতে পারে না। এই ফসলের আগাছা নিধনের জন্য গ্লাইফোসেট নামক এক ধরনের আগাছানাশক ব্যবহার করা হয়। গ্লাইফোসেটটা খুবই ভালো আগাছানাশক। পৃথিবীতে যে মারাত্মক যে 78টি আগাছা আছে তার মধ্যে 76টি আগাছাই ধ্বংস করতে পারে এই গ্লাইফোসেট নামক পদার্থটি বা আগাছানাশক পদার্থটি। কিন্তু এর একটি ক্ষতিকারক দিক হচ্ছে এই যে গ্লাইফোসেট এটি আগাছার সাথে সাথে ফসলও আমাদের নিধন করে ফেলে। দেখা যাচ্ছে ফসল যে রোপণের পূর্বেই যদি গ্লাইফোসেট প্রয়োগ করা হয় সেক্ষেত্রে আগাছা নিধনটা ভালো মতো সম্ভব, কিন্তু ফসল লাগানোর পরেও তো অনেক ক্ষেত্রে আগাছা নিধন করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে গ্লাইফোসেটটা ফসলটাকে ধ্বংস করে ফেলতে পারে। এখন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে কিছু ব্যাকটেরিয়া আছেন যাতে কিছু এনজাইম থাকে। এই বিজ্ঞানীরা কিছু ব্যাকটেরিয়া দেখেছেন, এই ব্যাকটেরিয়াতে অবস্থিত এনজাইমটা কি করতে পারে, এই গ্লাইফোসেট যে যৌগ এই গ্লাইফোসেট যৌগটাকে ভেঙে দিতে পারে। বিজ্ঞানীগণ ব্যাকটেরিয়া থেকে এই জিন পৃথক করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে বিভিন্ন উদ্ভিদ যেমন তুলা এবং সয়াবিন উদ্ভিদও অন্তর্ভুক্ত করেছেন। এখন এই সকল ফসলের জমিতে নিশ্চিন্তে গ্লাইফোসেট ব্যবহার করা যায়। এর ফলে দেখা যাচ্ছে যে গ্লাইফোসেট ব্যবহার করার ফলে আমাদের এই যে ফসলটা ধ্বংস হচ্ছে না, কিন্তু আগাছা ঠিকই মারা যাচ্ছে। গুণগত মান উন্নয়নে অস্ট্রেলিয়াতে ভেড়া পালন করা হয়। এই ভেড়া পালনটা খুবই জনপ্রিয় একটা ব্যবসা। ভেড়া থেকে মাংস পাওয়া যায়, পশম পাওয়া যায়। আর এই ভেড়া খায় ক্লোভার জাতীয় ঘাস। এই ক্লোভার জাতীয় ঘাসে দেখা যাচ্ছে এই ঘাসের প্রোটিনে সালফারের অভাব রয়েছে। এখন এই অভাব মেটানোর জন্য বিজ্ঞানীরা এই ক্লোভার ঘাসের কি করেছেন, এই ক্লোভার জাতীয় ঘাসে সালফার যুক্ত করেছেন। আমাদের সূর্যমুখীর যে সালফার অ্যামিনো সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া, সূর্যমুখী সালফার অ্যামিনো সৃষ্টিকারী জিনটা পৃথক করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ক্লোভার ঘাসে সংযুক্ত করা হয়েছে। এর ফলে ওই ঘাস খেলেই ভেড়ার লোম উন্নত হচ্ছে। পৃথকভাবে ভেড়াকে কোনো ধরনের সালফার সমৃদ্ধ খাবার দেওয়ার প্রয়োজন হচ্ছে না। দীর্ঘজীবী টমেটো তৈরি। আমরা দেখেছি টমেটো একটু যদি পাকে, টমেটো পাকার পরে টমেটোটা কেমন একটা পচে যায়, নরম হয়ে যায়। এর কারণ হচ্ছে টমেটো পাকলে পলিগ্যালাক্টো ইউরিনেজ নামক এনজাইম নিঃসরণ হয়। এই পলিগ্যালাক্টো ইউরিনেজের প্রভাবে ফল পাকার সাথে সাথে ফলটা নরম হয়ে যায়।
এন্টিসেপ প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। বিজ্ঞানীরা এন্টিসেন্স প্রযুক্তির মাধ্যমে এই যে পলিগ্যালাক্টো ইউরিনেজ নামক এনজাইম নিঃসরণকারী জিন, এই জিনটাকে নিষ্ক্রিয় করে নতুন ধরনের টমেটো তৈরি করেছেন, যার নাম হচ্ছে ফ্লেভার টমেটো। এবং এই টমেটোটা পাকার পরেও দীর্ঘদিন সুস্বাদু থাকবে এবং অপচনশীল থাকবে। রোগ প্রতিরোধক্ষম জাত। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগ করে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং নানা ধরনের কীটপতঙ্গ প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে। বর্তমানে টোবাকো মোজাইক ভাইরাস, পটেটো ভাইরাস, প্যাপায়া রিং স্পট ভাইরাস, এই সকল রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এর পরবর্তী যে পয়েন্ট সেটি হচ্ছে নাইট্রোজেন সংবোধনে। কিছু ব্যাকটেরিয়া আছে, এই যে সকল ব্যাকটেরিয়া বায়ুর মুক্ত যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনটাকে মাটিতে সংবোধন করতে পারে। এখন এই নাইট্রোজেন সংবোধনের জন্য দায়ী জিনটা হচ্ছে নিফ জিন। এখন নিফ জিনটা কি হচ্ছে? এই নিফ জিনটা হচ্ছে আমাদের নাইট্রোজেন সংবোধনের জন্য দায়ী জিন। যদি এই নিফ জিনটা ব্যাকটেরিয়া থেকে পৃথক করে আমাদের উদ্ভিদে প্রয়োগ করা সম্ভব হয় এবং এই রিকম্বিনেন্ট প্রযুক্তিটি যদি সফল হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ফসলের ক্ষেতে অতিরিক্ত বাইরে থেকে নাইট্রোজেন সার প্রয়োগ করার প্রয়োজন হবে না এবং নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ হয়তোবা প্রয়োগটা একেবারে কমানো যাবে অথবা একেবারে বন্ধ করা যাবে। এতে যেমন সার প্রয়োগের খরচটা কমবে, আবার তেমনি পরিবেশ দূষণটা হ্রাস পাবে। দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি। আমরা তো জোনাকি পোকা সবাই চিনি, তাই না? জোনাকি পোকাতে আলোক যে তৈরি হয়, জোনাকি পোকাতে আলোক সৃষ্টিকারী যে জিনটা, সেই পদার্থটার নাম হচ্ছে লুসিফেরিন। আলোক তৈরি হয়, জোনাকি পোকার যে দ্যুতি তৈরি হয় বা রাতের বেলা যে আলো নিঃসরণকারী যে এনজাইম, সেই পদার্থটির নাম হচ্ছে লুসিফেরিন। এখন এই লুসিফেরিন পদার্থ নিঃসরণ নিয়ন্ত্রণকারী যে জিন, এই জিনটাকে তামাক গাছে সংযুক্ত করা হয়েছে। এর ফলে তামাক গাছের পাতা থেকে আলো বিচ্ছুরিত হয়, তাই রাতের বেলায় অন্ধকারে ওই তামাক গাছ থেকে আলো জ্বলে, যেটা দেখতে অনেক দৃষ্টিনন্দন। পৃথিবীর বেশ কয়েকটি দেশে এই লুসিফেরিন যে নিয়ন্ত্রণকারী যে জিন, এই জিনটা তামাক গাছে প্রয়োগ করা হয়েছে এবং শোভাবদ্ধ তামাক গাছ তৈরি করা হয়েছে। পরবর্তী যে টপিকে আমরা যাব সেটা হচ্ছে 9 নম্বর যে টপিক, সেটা হচ্ছে বীজহীন ফল তৈরি। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে সারা বিশ্বের অনেক দেশে বীজহীন ফল সৃষ্টি করা হচ্ছে। যেমন জাপানে বীজহীন তরমুজ উদ্ভাবন করা হয়েছে। এছাড়া দেখা যাচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগ করে লবণাক্ততা সহিষ্ণু, খরা প্রতিরোধী এবং বন্যা সহিষ্ণু বিভিন্ন ফসলের জাতটা উদ্ভাবন করা হয়েছে, যা খরা এবং বন্যা প্রতিরোধী। আচ্ছা, ক্ষতিকারক কীটপতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি। ফসলের ক্ষেতে অনেক কীটপতঙ্গ আছে। আমরা যে সকল কৃষক ফসল চাষ করেন বা তোমরা যারা কৃষি ক্ষেতে চাষের বিষয়টির সাথে দেখেছো, ফসলের ক্ষেতে নানা ধরনের পোকার আক্রমণ ঘটে এবং এই পোকাগুলো বা কীটপতঙ্গগুলো আমাদের ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। এর ফলে ফসলের উৎপাদনটা হ্রাস পায়। এই উৎপাদন যাতে ঠিক থাকে এই জন্য দেখা যাচ্ছে নানা ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয়। এই কীটনাশক প্রয়োগটা একদিকে যেমন খরচ সাপেক্ষ, তেমনি অন্যদিকে কীটনাশক প্রয়োগের ফলে কিন্তু আমাদের পরিবেশটা মারাত্মকভাবে দূষিত হয়। এছাড়া দেখা যাচ্ছে যে এই কীটনাশক উদ্ভিদে প্রয়োগ করা হয় এবং এই কীটনাশকযুক্ত সবজি বা ফল যদি আমরা গ্রহণ করি, এগুলো আমাদের শরীরে গিয়ে আমাদের দেহে ক্যান্সার সহ নানাবিধ জটিল যে রোগ, এই রোগগুলো সৃষ্টি করতে সক্ষম। তো আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই সকল ক্ষতিকারক কীটপতঙ্গ প্রতিরোধী ফসল উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। উদাহরণ হিসাবে আমি আজকে বলবো বিটি বেগুন, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম জেনেটিক্যালি মডিফাইড আমাদের ফসল। অনেক ধরনের জেনেটিক্যালি মডিফাইড ফসল কিন্তু এ পর্যন্ত তৈরি হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার
শুধুমাত্র এই বিটি বেগুনটাকে আমাদের বর্তমানে চাষের জন্য অবমুক্ত করেছেন। গত 22শে জানুয়ারি 2014 বাংলাদেশে প্রথম জিএমও খাদ্য অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড খাদ্য ফসল বিটি বেগুন চাষের জন্য সরকার অনুমতি দিয়েছে। সাধারণ বেগুন যেটা, এই সাধারণ বেগুনে এক ধরনের পোকার আক্রমণ হয় যা বেগুন গাছের কচি ডগা এবং ফল ছিদ্র করে ফেলে, যার ফলে ফলন যেটা, এই ফলনটা দারুণভাবে হ্রাস পায়। পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য কৃষককে প্রতি সিজনে 60 থেকে 180 বার পোকানাশক ওষুধে স্প্রে করতে হয়, যা উৎপাদন খরচ যেমন বৃদ্ধি করে এবং পরিবেশটাকেও অনেকটা ক্ষতিগ্রস্ত করে ফেলে। বর্তমানে বিজ্ঞানীরা ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস নামক একটি সয়েল ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন পৃথক করে বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করেছে, ফলে বেগুনে পোকার আক্রমণ হয় না। এই বেগুনকেই বলা হয়েছে বিটি বেগুন। ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস নামক যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন যেটা, এই ক্রিস্টাল প্রোটিন জিন পৃথক করে বেগুন তৈরি করা হয়েছে, কীটপতঙ্গ প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে। এই জন্য এই বেগুনের নাম হচ্ছে বিটি বেগুন। এখন আমাদের বিটি বেগুন যেমন উৎপাদন খরচ হ্রাস করেছে, পরিবেশকেও দূষণমুক্ত রাখছে। অপরদিকে কীটনাশকযুক্ত যে ফসল, এই ফসল খেলে মানুষের দেহে যে বিভিন্ন রোগ বা ক্যান্সার সংক্রমণের ঝুঁকি থাকে, তা থেকেও কিন্তু মানুষ রেহাই পাচ্ছে। তো আমরা এখন আরেকটি বিষয় একটু তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে আমরা এই যে জেনেটিক্যালি মডিফাইড যে ফসলের কথা বলছি, এই জেনেটিক্যালি মডিফাইড ফসল কি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী, এই বিষয়টা সম্পর্কে একটু বলবো। জিএমও ফসল কি ক্ষতিকর কিনা বা গ্রহণযোগ্য কিনা? পরিবেশবাদীরা বরাবরই জিএমও ফসলের বিরোধিতা করে আসছে, যদিও তাদের কাছে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আমরা জানি যে প্রতিটি জিনই একটি প্রোটিন তৈরি করে এবং ওই প্রোটিনই ওই জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ করে। এই যে আমরা যে বিটি বেগুনের কথাটা বলেছি, এই যে বিটি বেগুন যেটা, এই বিটি বেগুনের দেখা যাচ্ছে যে আমাদের বিটি বেগুনটার যে জিন, এই জিনটা বিশেষ পোকার জন্য বিষাক্ত হলেও মানুষের জন্য এটা বিষাক্ত নয়। এছাড়া বিটি বেগুন উদ্ভাবনের পর পৃথিবীর উন্নত দেশে 10টিরও অধিক গবেষণাগারে মাছ, মুরগি, ছাগল, খরগোশ, ইঁদুর ইত্যাদি প্রাণীর উপর গবেষণা করা হয়েছে এবং এই গবেষণায় কোনো ক্ষতিকর প্রমাণিত হয় নাই। কাজেই আমরা দ্বিধাহীনভাবে কিন্তু এই বিটি বেগুনটা খেতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের কৃষি ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি অত্যন্ত সফলভাবে প্রয়োগ করা হচ্ছে এবং আমাদের এই যে কিছুদিন আগেও বাংলাদেশে যে পাটের জিনোম সিকোয়েন্সিং করা হয়েছিল, তোমরা অনেকেই হয়তো শুনেছ, বিজ্ঞানী ডক্টর মকসুদুল আলম যিনি প্রয়াত হয়েছেন, উনি পাটের জিনোম সিকোয়েন্সিং করেছেন। এর ফলে পাটের যে বিভিন্ন রোগ, এই রোগগুলো কিন্তু আমাদের দেখা যাচ্ছে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে, এর ফলে তার জিনের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানতে পারছি এবং আমাদের পাটটা কিন্তু আমাদের প্রধান অর্থকরী ফসল। এই পাটের বিভিন্ন রোগটা কিন্তু আমরা খুব সহজেই নিরাময় করতে পারবো। তো এভাবেই সুদূর ভবিষ্যতে দেখা যাবে যে আমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগ করে আমরা কৃষিক্ষেত্রে এতটাই সাফল্য অর্জন করতে হয়তো বা পারবো, যার ফলে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হবে এবং আমাদের শরীরে যে বিভিন্ন পদার্থের ঘাটতি, বিভিন্ন পুষ্টিকর পদার্থের ঘাটতি, এটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে যে সকল জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড যে ফসল তৈরি হবে, সেখান থেকে মেটানো সম্ভব হবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাস পর্যন্ত আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।